দর্শক যে যেখানেই থাকুন না কেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বুধবারের নিয়মিত আয়োজন এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে বরাবরের মতো আছি আমি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, আদর্শ এই কথাটা আমরা সবসময় ব্যবহার করি। এই শব্দটা নানা প্রাসঙ্গিকতায় আমাদের সামনে এসে হাজির হয়। আদর্শ এমন একটা বিষয় যাকে মানদণ্ড ধরেই সমাজের নানা বিষয়াদি নির্ধারণ করা হয়। একটা কথায় আছে যে রাজা আসে রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, কিন্তু সুদিন আসে না, দিন বদলায় না, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। একটা চক্রের মতো সবাই আমরা যেন ঘুরছি। আদর্শের কথা বলা হচ্ছে, কিন্তু আদর্শ অনুসরণ আমরা কজন করছি? এটাই হচ্ছে আজকের বড় প্রশ্ন। আমাদের আজকের বিষয় রাজনীতিতে আদর্শ। এই বিষয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন রাজনীতি বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়, এরপরে রয়েছেন সাবেক বিচারক জনাব ইকতেদার আহমেদ, এবং রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকি। আপনাদের তিনজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের নিশ্চয়ই মতামত আছে, কথা আছে, পরামর্শ আছে। সেগুলো জানাতে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন। আমরা আপনাদের ফোন নেওয়ার জন্য নিশ্চয়ই মুখিয়ে আছি। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করব। সাম্প্রতিক সময়ে বেশ কটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলো নিয়ে নানা ধরনের বিচার বিশ্লেষণ হচ্ছে। সর্বশেষ মিরপুরের ঘটনা, সেখানে জঙ্গিদের সঙ্গে পুলিশের যুদ্ধ হয়েছে, বন্দুক যুদ্ধ বা যাই বলি না কেন, 9 জন জঙ্গি নিহত হয়েছে। তারপর পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, বলা হয়েছে যে এই জঙ্গিরা তরুণ, এদের বয়স 20 থেকে 25 বছর। এই ঘটনাগুলো নানাভাবে পর্যালোচনা করেছেন ইতোমধ্যেই সমাজবিজ্ঞানীরা। তারা অনেকগুলো কারণ নির্ধারণ করেছেন কেন তরুণরা জঙ্গিবাদের দিকে ঝুঁকছে। সেখানে একটা বিষয় উঠে এসেছে যে রাজনীতিতে আদর্শহীনতা কাজ করছে। মানে 70 বা 60 বা 50-এর দশকে রাজনীতিতে যেভাবে আদর্শের উপস্থিতি ছিল, আদর্শের জন্য সবাই রাজনীতি করত, সেই বিষয়গুলো এখন আর নিয়ামক হিসেবে কাজ করছে না। তো তাহলে আমরা কি বলবো? আমরা কি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি? প্রত্যেক দলই তো আদর্শের কথা বলছে, কিন্তু আদর্শ অনুসরণ করা হচ্ছে না। একটা ফোন আছে, সেটা দিয়ে আপনার কাছে শুরু করব। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন কোত্থেকে বলছেন বলুন। আমি কেরানীগঞ্জ থেকে আমরা বলছিলাম ভাই। হ্যাঁ বলুন। কেরানীগঞ্জ থেকে আমার কথাটা হচ্ছে যে বিএনপি চাচ্ছে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, আওয়ামী লীগ চাচ্ছে যাতে আমি ক্ষমতায় থাকি। এই জন্য দেশের মাঝে বিরাট গন্ডগোল। এই গন্ডগোলটা কিভাবে সমাধান করা যায়? দেশের সুশীল সমাজ আছে, বুদ্ধিজীবী আছে, শিক্ষাবিদ আছে, রাজনীতিবিদ সকল আছে, এদেরকে একত্রে। এটা মিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন। জনাব সুভাষ সিংহ রায়, মানে আপনার যে ভূমিকার উপস্থাপন এবং বাক্য গঠন, সেটা কিন্তু আমি মন দিয়ে শুনছিলাম, এবং নানান প্রাসঙ্গিকতায় আপনি বলছেন যে রাজনীতিতে আদর্শ এখন উড়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি এক জায়গায় লিখছেন যে তার পিতা শেখ লুৎফর রহমান তাকে পরামর্শ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে তুমি কখনো দুটো জিনিস ভুলবা না। এক হচ্ছে সিনসিয়ারিটি অফ পারপাস, অনেস্টি অফ পারপাস। আর একটি বলেছিলেন যে তুমি কখনো লেখাপড়া ছাড়বে না। তো বঙ্গবন্ধু লিখছেন যে আমি কখনো এটা ভুলি নাই। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের পথ পরিক্রমায় কখনোই তার আদর্শ থেকে বিচ্যুত হননি, এবং তিনি যে কথাটি প্রায় বলতেন, নেতার সবচেয়ে বড় গুণ হচ্ছে তার আদর্শ থাকতে হয়, জনগণের প্রতি তার ভালোবাসা থাকতে হয়, এবং জনগণকে ধারণ করতে হয়। সেই পুরনো সেই কবিতার উচ্চারণের মতন যে আমাদের গেছে যেদিন সেদিন কি একেবারেই গেছে, আপনার শেষ বাক্যর সাথে আমি যোগ করলাম। আদর্শের হীনতার যে কথাটি বলছেন, নিশ্চয়ই আমরা আকারে অনেক বড় হয়েছি, আমাদের বাজেট অনেক বড় হয়েছে, আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু আমাদের যেই আদর্শের জায়গাটি, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। আপনি বলছেন 20-25 বছর 30 বছরের ছেলেরা কেন হতাশায় ভুগছে, কেন জঙ্গি তৎপরতায় যুক্ত হচ্ছে। এই জঙ্গি তৎপরতার যুক্ত হওয়া কিংবা বকে যাওয়া কিংবা আদর্শচ্যুত হওয়া, যেটাই ভাবে বলি না কেন, রাজনীতির বিদদের একটা ব্যর্থতা কিন্তু রয়েছে, এবং সেই ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে
এর গভীরে অনুসন্ধান করতে হবে। আর যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি, এপিজে আব্দুল কালামের ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। একটি বই হচ্ছে এ ম্যানিফেস্টো ফর চেঞ্জ। তিনি লিডারশিপের 8টি সংজ্ঞা দিয়েছেন, 8টি তিনি উদাহরণও দিয়েছেন। তা সেখানে একটা জিনিস বলেছিলেন তো প্রথমেই, যে এ লিডার মাস্ট হ্যাভ এ ভিশন। একজন রাজনীতির নেতা তার ভিশন থাকতে হবে। অনেকগুলো উদাহরণের মধ্যে দিয়েছেন এ লিডার শুড বি ট্রান্সপারেন্ট ইন এভরি অ্যাকশন। তিনি আরও উল্লেখ করেছেন এ লিডার মাস্ট ওয়ার্ক উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড সাকসিড উইথ ইন্টিগ্রিটি। এই যে রাজনীতি নিয়ে যে সংজ্ঞাগুলোর দু একটি আমি বললাম, এইটা কিন্তু আমাদের জীবনে খুব প্রণিধানযোগ্য। আমরা যে ব্যত্যয়গুলো দেখছি, আমরা যে হোঁচট খাচ্ছি, আমরা যে প্রায় সময় আমরা যে নানান রকম হতাশার চিত্র দেখছি, এটা কিন্তু তার থেকে উঠে আসা। এবং জঙ্গিবাদ যে সমস্যাটি আমাদের ঘাড়ে পড়ে চেপে বসেছে, যে উৎপাতটি এসেছে, সেই উৎপাত কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীব্যাপী তার বিস্তার রয়েছে এবং নানান রকম সংকটে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার থাবা বিস্তার করবে সারা পৃথিবীতে, এবং সেই থাবা বিস্তারের পরিপ্রেক্ষিতে যখন মানুষের ভিতর যে বিদ্রোহ কাজ করবে এবং সেটা যদি অন্যদিকে প্রবাহিত হয়, সেটাও কিন্তু বিশ্লেষণের ব্যাপার রয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই জঙ্গিবাদের যে ঘটনাগুলো 2 দিন 3 দিন আগের ঘটনা, বা আমরা 1 সপ্তাহ আগের ঘটনা যদি ধরি, বা 1 বছর আগের ঘটনা, গুলশানের ঘটনা এইটা একটা বড় ধরনের ঘটনা। এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম ঘটেছে। তো এই প্রসঙ্গগুলোতে আসবে। একটা ফোন নিচ্ছি, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি কামাল বলছিলাম কুমিল্লা থেকে। হ্যাঁ বলুন। প্রশ্নটা হলো, আজকে যে দেশে জঙ্গিবাদের উত্থান, এটার পিছনে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে এটা কি কোনো রাজনৈতিক ইশারায় থেকে এটা হচ্ছে, যে সাধারণ মানুষের উপরে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং যে সাধারণ মানুষগুলো যেভাবে আতঙ্ক বিরাজ করছে, শুধু একমাত্র যে মাঠ থেকে যে রাজনীতিবিদ গুলো আসার কথা, আজকে সেই রাজনীতিবিদ গুলো আসতেছে না। যেমন একটু আগে আমার বিচারক মহোদয় বললেন যে বঙ্গবন্ধুর রাজনীতি আর বর্তমান রাজনীতি বহু তফাৎ। সেই দিনটা কি আমাদের মাঝে আসবে? তাহলে হয়তো। ধন্যবাদ আপনাকে। জনাব সুভাষ সিংহ রায় যে কথাটি বলছিলেন শেষ দিকে, যে আদর্শহীনতা কাজ করছে, এটা শুধু রাজনীতিক না, বিভিন্ন পেশাজীবী সংগঠনে যারা আছেন বা এদেশের সামগ্রিকভাবে জনগণ এর দায় কিন্তু এড়াতে পারে না। জনাব জুনায়েদ সাকি, সাম্প্রতিক ঘটনার আলোকে এটা কি প্রতীয়মান হয় না যে আমাদের রাজনীতির মধ্যে আদর্শহীনতার নজির প্রকট হয়ে দেখা দিয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে এমনিতে সাধারণভাবে রাজনীতিতে আদর্শ এই বিষয়ে আলোচনা করাটা তো একটা বেশ বড় ক্যানভাস। আপনি আবার সম্পর্কিত করছেন একেবারেই বিশেষ এই আমাদের সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে। সাম্প্রতিক বললে ভুল হবে, এটা কয়েক বছর ধরেই ঘটছে এবং আরো একটু পেছনেও যাওয়া যেতে পারে। বেশ 1 দশকের বেশি সময়, 2 দশকের কাছাকাছি, 1.5 দশকে পড়ে যাচ্ছে এই ঘটনা। কিন্তু এখন এই প্রবণতাটা জোরালো হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে অনেক তরুণরা এর সাথে যুক্ত হয়ে পড়ছেন এবং তারা আত্মাহুতি দেওয়ার মতো জায়গায় চলে যাচ্ছেন, অর্থাৎ নিজেরা মরে অন্যকে মারার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। তাহলে কাজেই ওখানেও একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা নিঃসন্দেহে অন্যের জীবন হরণ করছে, ত্রাস সৃষ্টি করছে, সন্ত্রাস তৈরি করছে। কিন্তু তারা কেন যাচ্ছে, কোথায় তাদের মোটিভেশন, এবং সেখানে কি সেইখানে এক ধরনের আপনি সেটা আমি তার সাথে একমত হই আর না হই, আপনি একমত হলে হবেন না, আমি একমত হতে হব না, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কোনো না কোনো মোটিভেশন সেখানে কাজ করছে। তাদের ওখানেও হয়তো কোনো না কোনো আদর্শ ভাবে তারা চেষ্টা করছে, যেটা আদর্শায়ী, তারাও হয়তো একটা বিভ্রান্ত বিপ্লবের স্বপ্ন, এক ধরনের আদর্শায়ী করার চেষ্টা করছে নিজেদের, তারা কোনো না কোনো স্বপ্নের কারণে ছুটে বেড়াচ্ছে। আদর্শ নানান ভাবে কাজ করে এখন, এবং আদর্শ ঠিক শ্রেণী সমাজের যে বিভাজনগুলো আছে, শ্রেণীগত বিভাজন আছে, বর্ণগত বিভাজন আছে, জাতিগত বিভাজন, ধর্মীয় বিভাজন আছে, এগুলো নিরপেক্ষভাবে আদর্শ কাজ করে না। এই জিনিসগুলোর সাথে গভীরভাবে সম্পর্কিত। এখন এটা ঠিক যে আমরা বাংলাদেশে এই ধরনের জঙ্গিবাদী তৎপরতা এবং বিশেষভাবে অল্প বয়সী তরুণরা এইদিকে তারা ঝুঁকে পড়ছে, কিংবা কাউকে কাউকে তাদেরকে এখানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, এটা কোন ফাঁক দিয়ে হচ্ছে,
এই জায়গাটা থেকে নিশ্চয়ই আমাদের মানে ইয়ে করতে হবে যে হ্যাঁ, বাংলাদেশের সাধারণভাবে রাজনীতিতে আদর্শহীনতা, যেটা আপনি শুরুতেই বললেন যে এটার একটা সংযোগ অনেকেই দেখছেন, এটা আমিও দেখছি যে রাজনৈতিক দিক থেকে রাজনীতিতে বাংলাদেশে আদর্শের জায়গাটা খুবই মানে দুর্বল অবস্থায় চলে এসছে। আদর্শ বলতে এখন ধরুন আওয়ামী লীগ জাতীয়তাবাদী আদর্শের কথা বলেছে, কিন্তু আওয়ামী লীগ কি তার নিজের মানে দাবিকৃত আদর্শ জাতীয়তাবাদী আদর্শের জায়গায় অবস্থান করছে? সেই প্রশ্নটা তোলা যেতে পারে। এক হচ্ছে আপনি জাতীয়তাবাদী আদর্শকে গ্রহণ করবেন কিনা, সেই জাতীয়তাবাদী আদর্শ অন্য জাতির অধিকারকে খর্ব করে কিনা, এইসব প্রশ্ন আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কিংবা সেই জাতীয়তাবাদী আদর্শ একটা শ্রেণীগতভাবে যে বৈষম্য সেটাকে দূর করতে সক্ষম কিনা, কিংবা সেটাকে আরো বেশি টিকিয়ে রাখে কিনা, কিংবা সেটাকে আরো সম্প্রসারিত করে কিনা, এইসব বিষয় প্রশ্নগুলো আছে। কিন্তু আরেকটা প্রশ্ন এখন বাংলাদেশে খুব জরুরিভাবে তুলতে হচ্ছে যে যে আদর্শের কথা বলছে সেই আদর্শেই তার চর্চাটা আছে কিনা, তার সাথে যে ইন্টিগ্রিটির কথা বললেন, যে ইন্টিগ্রিটি মানে অর্থাৎ আপনার কথা এবং কাজের মধ্যে যে মিল, সেই মিলটা এখানে একটা বড় ধরনের অভাবের জায়গা চলে এসছে। ফলে কাজেই যে বিবিধ আদর্শ সমাজের মধ্যে ক্রিয়াশীল, এই দ্বন্দ্ব হয়তো থাকবে, কিন্তু কারণ এগুলোর সাথে ওই যে শ্রেণীগত স্বার্থ বলেন, মানে নানান ধরনের সামাজিক বর্গের যে স্বার্থগুলো যাচ্ছে সেই স্বার্থগুলো কাজ করে। কিন্তু বড় সমস্যাটা আমাদের দেখা গেছে যে যে আদর্শের দাবি করছেন সেই আদর্শের জায়গাতেই আসলে কারো বাস্তবতা কোনো অবস্থা নেই। এগুলো সে কথার কথা বুলি হয়ে দাঁড়াচ্ছে, বাস্তব কাজ দাঁড়িয়ে যাচ্ছে একেবারেই মানে যে যেভাবে পারো একেবারে লুটে পুটে খাওয়ার মতো অবস্থা। মানে বাংলাদেশের রাজনৈতিক দিকটাতে এই দিকটা খুব প্রবল হয়ে দাঁড়িয়েছে, মানে লুণ্ঠন দুর্নীতি এটা প্রবল রূপ নিয়েছে, এর কোনো প্রতিকার নাই, জবাবদিহিতা নাই। এবং সেটা রাজনৈতিক যে কাঠামোগুলো কিংবা চর্চাগুলো থাকে তার মধ্যেও কিন্তু একই চরিত্র চলে এসছে, অর্থাৎ সেখানেও কোনো জবাবদিহিতার জায়গা নাই, সেখানেও ক্ষমতার একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার, এবং প্রতিষ্ঠানগুলো মানে কাজ করে না, সেখানে মানুষের কোনো আশ্রয় নাই। সাংবিধানিক প্রতিষ্ঠান আছে ঠিকই, কিন্তু সেখানে মানুষের আশ্রয়ের জায়গা ক্রমাগত সংকুচিত হয়। কিন্তু এই হতাশার চিত্রের বিপরীতে যারা স্বপ্নের কথা বলেন বা স্বপ্নকে ফেরি করেন, যারা বলেন, তারাও কিন্তু তরুণদের স্বপ্ন দেখাতে পারছে না বা সামগ্রিক মানুষকে একটা আশার জায়গায় নিয়ে যেতে পারছে না। না, সেটার কিন্তু দুটো দিক। একটা তো নিঃসন্দেহে আমরা আমাদের ক্ষেত্রে বলবো যে আমরা যখন একটা বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের আদর্শের কথা বলছি, বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা যে সমতার স্বপ্ন আদর্শ কিংবা মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আদর্শ, সেই আদর্শের কথা বলছি। আরো সহজভাবে বললে একটা বাংলাদেশ যেটা গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, মানে মর্যাদাপূর্ণ বাংলাদেশ, এবং যে বাংলাদেশটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা ফোন আছে, এই বাংলাদেশ গড়ে তোলার যে আদর্শের কথা আমরা বলছি, সেই দিকে আমরা এখনো যে মানুষকে বিপুলভাবে ঐক্যবদ্ধ করতে পেরেছি সেই দাবি আমরা করব না, কারণ সেটা করতে পারছি না, এটা আমাদের দুর্বলতা আছে। কিন্তু একই সাথে আবার যে মানে বাস্তবতার মধ্যে এবং যে প্রেক্ষাপটের মধ্যে আমরা রাজনীতিটা করছি, সেইখানেও কিন্তু অনেক রকম এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই রাজনীতিটা করাটাই একটা অসম্ভব করে কিংবা কঠিন করে তোলা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা একটু আলোচনা করা দরকার। আচ্ছা, একটা প্রশ্ন আছে, প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। জি, হ্যাঁ, জি, আমি লালবাগ থেকে বলছিলাম, ইফতি। বলুন। আমি সুভাষ চন্দ্র রায় দাদার কাছে আমার একটা প্রশ্ন, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করলেন, এরপর থেকে এবং রায় কার্যকর হওয়ার পর থেকেই এই জঙ্গি হামলাটা মানে বিস্তরভাবে প্রভাব বিস্তার করছে আমাদের দেশে। এই ব্যাপারে একটু সুভাষ দা যদি আমাদের। ধন্যবাদ আপনাকে। সুভাষ দা, আপনার কাছে অবশ্যই জানবো, তার আগে জনাব ইকতেদার আহমেদ আপনার কাছে জানতে চাই, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই তিনটি বিষয়ে খুব সুস্পষ্টভাবে লিপিবদ্ধ ছিল। আমরা কিন্তু কেউ যারা বাংলাদেশের রাজনীতি করে, বা আওয়ামী লীগ বলি বা বিএনপি বলি, তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতি করছে না, তারা বলছে যে মুক্তিযুদ্ধের পক্ষে আছে। কিন্তু এই তিনটি বিষয় কি তারা অনুসরণ করছে বলে একজন সাবেক বিচারক হিসেবে আপনার মনে হয়? না, আপনি যদি আমাদের যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা তো আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে, সেটা যদি দেখেন, সেখানে বলা হয়েছে যে আমাদের যে এই যে বাংলাদেশটা যে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে হয়েছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটা শোষণমুক্ত সমাজ থাকবে যেখানে মৌলিক মানবাধিকার, মানব সত্তার মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত হবে। তো এখন আপনি দেখেন যে এটাকে আমরা সকলের জন্য নিশ্চিত করতে পেরেছি কিনা। এখন বাংলাদেশে যখন আমাদের স্বাধীনতা আন্দোলন হয়, একটা শক্তি কিন্তু আমাদের এই স্বাধীনতা আন্দোলনের বিপক্ষে ছিল, এবং স্বাধীনতা পরবর্তী আমাদের যে সংবিধান প্রণীত হয়েছে সেখানে কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং সংগঠন গঠন নিষিদ্ধ ছিল। কিন্তু আমরা দেখলাম যে স্বাধীনতা পরবর্তী যে 1973 সালে যখন নির্বাচন হলো এবং স্বাধীনতা পরবর্তী জাতীয় সমাজতান্ত্রিক দল নামে
যে দলটি গঠিত হলো তখন সেটাই কিন্তু ছিল মূল বিরোধী দল। তখন দেখলাম যে আজকে যে জামাত এবং মুসলিম লীগের রাজনীতি যে তখন নিষিদ্ধ ছিল, তখন দেখলাম যে আপনি একটা দলের রাজনীতি নিষিদ্ধ করতে পারেন কিন্তু তার সমর্থককে তো আর নিষিদ্ধ করতে পারেন না, তাদের যে সমর্থন ছিল সেটাকে আর তো নিষিদ্ধ করা যায় নাই। তখন দেখা গেল যে এবং জামাত এবং মুসলিম লীগের সম্পূর্ণ সমর্থন গিয়ে কিন্তু জাসাদের উপরে পড়লো। সুতরাং আপনি যদি ধরেন এই যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, তারপরে ধরেন এই যে আমাদের যে স্বাধীনতার এই পরবর্তী যে যখন সামরিক শাসন আসলো, যে সংবিধানের দ্বিতীয় এই ঘোষণাপত্র পঞ্চদশ সংশোধন আদেশ দ্বারা আবার তখন কি করা হলো যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়া পরবর্তী আমরা দেখলাম যে যখন পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী বাতিল হলো, তারপরে পঞ্চদশ সংশোধনী প্রণয়ন পরবর্তী আবার কিন্তু এখন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ। এখন ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি নিষিদ্ধই হয় সেক্ষেত্রে তো জামাতের রাজনীতি করার আসলে তো কোনো সুযোগ নাই বা অধিকার নাই। কিন্তু আমরা সেখানেও দেখছি যে অন্য ধরনের একটা হিসাব কাজ করছে যে তাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে তাদের যে জনসমর্থন আছে এই জনসমর্থন কার দিকে যাবে, এই হিসাব কিন্তু আমাদের যে এই অতি সম্প্রতি যে দুটি দল ক্ষমতায় ছিল তাদের মধ্যে কিন্তু এই হিসাব আছে। কিন্তু সংকটটা কোথায়, যে আদর্শিক সংকট রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে বিষয়ে আমরা আলোচনা করছি যে রাজনীতিতে এখন আদর্শিক সংকটকে এখন আপনার যে আমাদের তো মূল যে আমাদের যে স্বাধীনতার যে মূল চেতনা সেটা হচ্ছে গণতন্ত্র এবং শোষণমুক্ত সমাজ। এখন আমরা কি এই গণতন্ত্র এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণ করতে পেরেছি কিনা? আপনাকে কিন্তু যে জাতি তার অতীত জানে না তার পক্ষে কিন্তু তার ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব না। আপনাকে যদি বুঝতে হয় এগুলো তাহলে আপনাকে কিন্তু বঙ্গভঙ্গ থেকে বুঝতে হবে বঙ্গভঙ্গ কেন হয়েছিল, তারপরে 1947 সালে দেশ বিভাগটা কেন হয়েছিল, সেখানে কি এই জাতিগত জাতিসত্তা ছিল না ধর্মীয় জাতিসত্তা ছিল। তারপরে 47 এসে আমরা 71 এসে আমরা দেখলাম যে না, জাতিগত জাতিসত্তা ধর্মীয় জাতিসত্তা না, জাতিগত জাতিসত্তা প্রাধান্য পেয়েছে এবং ওটার ভিত্তিতে কিন্তু এই পাকিস্তানের বিভাজন হয়েছে। এখন আপনার ওই যে রবীন্দ্রনাথের সাহিত্য নামক একটা প্রবন্ধ আছে, সেখানে উনি বলেছেন যে সত্য নতুন বেশে বিপ্লব আনয়ন করে সে সত্য পুরাতন বেশে বিস্ময় মাত্র উদ্রেক করে না। এখন 47-এর যে লক্ষ্য বা 71-এর যে লক্ষ্য সেটা নিয়ে কিন্তু আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। এখন যদি আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হয় তাহলে বর্তমানের যে আমাদের যে সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা সেটাকে অবলোকন করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে আমি মনে করি এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে একটা সরকারের মেয়াদ অবসান পদ্ধতি কি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জিনিসটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আমাদের যে যত ধরনের সমস্যা আছে, আপনি জঙ্গিবাদ বলেন বা যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, আমার মনে হয় সবকিছুই ধন্যবাদ। আমরা আবার শুনবো, একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখছেন SSG মাই টিভি রাউন্ড টেবিল। যে আলো জেগে ওঠে আধার, গ্রাম থেকে শহর, মুখরিত চায়ের আসর, জেগে ওঠে শৈশব, মমতায় বেড়ে ওঠে আগামী, জেগে থাকে স্বপ্ন, জেগে থাকে উৎসব, ব্যস্ত বাজার, ফসলের হাসি, জেগে থাকে পরিশ্রমী হাতে আলোকিত ভবিষ্যৎ। সুপারস্টার লাইটিংস, যে আলোয় জেগে থাকে দেশ। আমি সেই সুপার হিরো। এত নার্ভাস। হিরো হতে ওরা এসেছিল নিজেদের প্রমাণ করতে। You should not be part of this show. I'm flattered. কিন্তু এখানেই শেষ নয়, সিনেমা মাত্র শুরু। হিরো হওয়া নিজেকে প্রমাণ করা এত সহজ না, পাড়ি দিতে হবে বহু পথ। বাধা আসুক যতই, নিজেকে প্রমাণ করতে ওরা হচ্ছে রেডি। ওদের নিয়ে শুরু হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মেন, চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি। দেখতে চোখ রাখুন নিয়মিত 29 জুলাই থেকে প্রতি শুক্র ও মঙ্গলবার রাত 9:35 এটা ওজন করো। 2 কেজি হয়ে গেছে। মেশিন ঠিক আছে তো? 3 কেজি 800 গ্রাম স্যার। ওজন ঠিক আছে তো? আস্থা কনফিউশনে ওজন কি এই পাল্লায়? আরএফএল উইংস কে আস্থা ইনভেনশনে আস্থা ইমোশনে আস্থা পারফেকশনে
আরএফএল ডিজিটাল ওয়েইং স্কেল দেয় শতভাগ সঠিক ওজনের নিশ্চয়তা। আরএফএল ডিজিটাল ওয়েইং স্কেল, আস্থার মাপকাঠি। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিম বার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র 1 ঘষাতেই। ছাই বা গুঁড়া সাবানের তুলনায় ভিম বার থালা বাসনের তেল চর্বি পরিষ্কার করে দ্রুত এবং সহজে। 1 ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভীম। ভিম বার 1 ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। সবাই আমায় বলে কুকিং এক্সপার্ট, কিন্তু যে এক্সপার্ট তাকে স্বাদের সাথে সাথে স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হয়। লেমন পাওয়ার সমৃদ্ধ এক্সপার্ট ডিশওয়াশ বারের অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রান্না বা খাওয়া দাওয়ার পরে প্লেট বাসনের তেল চর্বি নিমেষে দূর করে বাসনকে করে তোলে ঝকঝকে পরিষ্কার। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ বার জাস্ট একবার। বলো তো কিসের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? বেসন লাগিয়েছো নিখুঁত উজ্জ্বলতা পেতে, কিন্তু দরজা পর্যন্ত যেতেই উজ্জ্বলতা গায়েব। কেন? ঘরোয়া ব্যবস্থা ঘর পর্যন্তই চলে, বাইরে নয়। এর জন্য চাই ফেয়ার এন্ড লাভলি, আমাদের সব সময়ের সেরা উজ্জ্বলতা। এখন থেকে বেসন নয়, সেরা উজ্জ্বলতা। যদি চান কমপ্লিট কেয়ার অফ হেড টু হেয়ার, তাহলে সলিউশন ইজ সিম্পল। ড্রাগো বোটানিয়া সমৃদ্ধ তিব্বত কদুর তেল, কমপ্লিট কেয়ার ফর ইয়োর হেড অ্যান্ড হেয়ার। রিয়ার সাথে লাঞ্চ। হাই রিয়া। রাহুল, তুই হাত ধুয়েছিস? মা বলেছে পুরো 1 মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুতে, তা না হলে জীবাণু থেকে যায়। ধুতে থাকো ধুতে থাকো ধুতে। এই বান্টি, তোর সাবান স্লো নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ, মাত্র 10 সেকেন্ডে। সাধারণ সাবান যেখানে 1 মিনিট নেয়, সেখানে লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় 10 সেকেন্ডে। এই ট্র্যাজিক সিনারিও থেকে মুক্তির একমাত্র উপায় আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ। আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ, হ্যাসেল ফ্রি লাইফ। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক। মুখের এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। যে আলো জেগে ওঠে আধার, গ্রাম থেকে শহর, মুখরিত চায়ের আসর, জেগে ওঠে শৈশব, মমতায় বেড়ে ওঠে আগামী, জেগে থাকে স্বপ্ন, জেগে থাকে উৎসব, ব্যস্ত বাজার, ফসলের হাসি, জেগে থাকে পরিশ্রমী হাতে আলোকিত ভবিষ্যৎ। সুপারস্টার লাইটিংস, যে আলোয় জেগে থাকে দেশ। আপনারা দেখছেন এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয় রাজনীতিতে আদর্শ। জনাব সুভাষ সিংহ রায়, বিরতির আগে একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের পর থেকে বা যুদ্ধাপরাধের বিচারের পর থেকে এই ঘটনাগুলো ঘটছে, যদিও আমরা জানি যে 1 দশক ধরেই নানাভাবে এই জঙ্গিবাদের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। 2011 সালের 18ই মার্চ নর্থহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে আইনের একটি ক্লাসে ব্যারিস্টার টবি ক্যাডম্যান ক্লাস নিতে গিয়েছিলেন, এবং ওই ক্লাসে যে ছাত্রটি ছিলেন সেই ছাত্রটি আমার কাছে গত 7 দিন আগে একটা ইমেল পাঠিয়েছে। ব্যারিস্টার টবি ক্যাডম্যান স্পষ্ট করে বলেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা যদি এই যুদ্ধ অপরাধীদের বিচার করে, তাহলে পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এবং লালবাগের যে বন্ধুটি ইপ্তি, তিনি যে আমার কাছে জানতে চেয়েছেন, এটা তো ঘোষণা দিয়ে করা হয়েছে। একেবারে ঘোষণা এ কারণেই আমার খুব অবাক লাগে যে বঙ্গবন্ধু যে 73টি ট্রাইব্যুনাল করেছিলেন, এবং প্রথম যখন যুদ্ধ অপরাধীদের বিচার তিনি যখন শুরু করলেন, সেই যুদ্ধ অপরাধীদের বিচারের যে ট্রাইব্যুনালের সরকারের পক্ষে একজন প্রসিকিউটর ছিলেন কিন্তু অ্যাডভোকেট খন্দকার মাহবুব, এবং তিনি আজ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি এখন গণমাধ্যমে প্রতিনিয়ত গত 7 বছরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন,
সম্পূর্ণরূপে জঙ্গিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আচ্ছা, এই পয়েন্টে আমি একটু যোগ করতে চাই যে আপনি যেটা বলছেন যে এখানে সমাজবিজ্ঞানীরা যে কথাগুলো বলছে যে তরুণরা কেন যুক্ত হচ্ছে, ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন এখানে আছে কিনা বা কিভাবে হোম গ্রোন কিনা, এই বিষয়গুলো আসছে। সেই কথার সূত্র ধরেই কিন্তু আমরা একটি পয়েন্ট আনলাম যে এইখানে রাজনীতিতে আদর্শহীনতার একটা কারণও বিরাজ করছে। তাহলে এই কারণগুলোর পেছনে অনেক অন্তরালে আপনি বলছেন যে এখানে বিএনপি জামাত যুক্ত আছে, সেটাই কি বলতে আমি চাচ্ছেন? সেটা বলি না। তাহলে কেন আমি এই ঘটনাগুলো? যেটা প্রশ্ন এসেছে, প্রশ্ন উত্তরে বলছি। এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অনেক বই লেখা হয়েছে এবং তার শত্রুরা কারা, পক্ষের মানুষ কারা, সেটা নিয়ে অনেক দীর্ঘ কথা আছে, অনেক বড় একটি ক্যানভাসে কথা বলা যায়। আপনি লক্ষ্য করে দেখবেন যে কথাটি আমি তিনজনের সাথে আমি একমত পোষণ করছি এবং দর্শকে একমত, যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেখানে একটি বাক্য সংযোজিত হয়েছিল, আইন অনুক সরকার, ন্যায় অনুক সরকার। এবং সেই লড়াইটা কিন্তু সেখান থেকে শুরু। কিন্তু আপনি যখন জঙ্গিবাদের প্রসঙ্গ এনেছেন, সেই প্রসঙ্গে আমি প্রশ্নটা উত্তর দিচ্ছি। আচ্ছা, আপনি এই যে মুসলিম ব্রাদারহুডের যে মিশরের যে হাসান আল বান্না, তিনি কি অশিক্ষিত মানুষ? তিনি তো একজন প্রথমে স্কুল টিচার ছিলেন, তারপরে নানান রকম প্রক্রিয়া তিনি বই লিখেছেন, বলা হয় তাকে ইসলামী পণ্ডিত। তিনি মগজ ধুলাটা কেন করছেন পৃথিবীতে? আমি যে প্রসঙ্গ আছি, আপনি যদি সাইয়েদ কুতুব, তারও যদি আপনি বায়োডাটা যদি গুগলসে সার্চ করেন, দেখবেন যে তারও বেরিয়ে আসছে যে সেও কিন্তু ওই অর্থে পণ্ডিত ছিলেন, লেখাপড়া জানা মানুষ, বই লিখেছেন। আপনি যদি এই অঞ্চলে সাইয়েদ আবুল আলা মওদুদি, যাকে বলি আমরা মওদুদি মতবাদ, সেই মওদুদি হিসেবও করেন, তিনি 60টা ভাষা জানতেন, এমনকি বার্মিজ ভাষাও জানতেন। সেই মানুষটা এই পৃথিবীর ওপরে, এই অঞ্চলের ওপরে কেন এই জঙ্গিবাদের তত্ত্ব চাপিয়ে দিলেন? কেন চাপিয়ে দিলেন? শুধু কি সংকটকে, লেখাপড়া, এই সমস্ত কারণে? আপনার প্রথম যে বিষয়টি, মানুষের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি তার দায়িত্ববোধ, সেটা কিন্তু খুব অপরিহার্য। মানে আপনি হিউম্যানিজমের কথা বলছেন। আচ্ছা, এটা অনেক বড় আলোচনা। হ্যাঁ, বড় আলোচনা। আপনার কাছে আমি আবার আসব। সংকটটা আমি বলি, আমি যে প্রসঙ্গটা এসে গেছে বলছি, 1 তারিখে গুলশান হামলার পর প্রথম যে তড়িঘড়ি করে বিএনপির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, কি বলা হয়েছে? সরকারের দুঃশাসনের বহিঃপ্রকাশ, কোনো নিন্দা জানানো হয়নি। গেল তারপরের দিন কি বিবৃতি দেওয়া হয়েছে? খুবই দুঃখজনক, রক্তাক্ত অভ্যুত্থান। আমরা এই শব্দ দুটোর অর্থ কি দাঁড়ায়? আচ্ছা, এখান থেকেই আসবো। জনাব জুনায়েদ সাকিব, সুভাষ সিংহ রায় যে কথাগুলো বললেন, শেষ কথাগুলো, এগুলোর সঙ্গে আপনি? না, সেগুলো আমি যে আলোচনাটা করছিলাম, যে আমি বলছি যে একটা আদর্শিক রাজনীতি চর্চার কিন্তু আমরা কোন বাস্তবতায় হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এখানে আদর্শিক রাজনীতি করার মানে কোনো বাস্তবতাই আসলে এখানে যতটা সম্ভব সংকুচিত করা দরকার সেটা করা হয়। কিন্তু সুভাষ সিংহ রায় যে ব্যাখ্যাটি দিলেন, ওই ব্যাখ্যার সঙ্গে আপনার ব্যাখ্যা কিন্তু মিলে না। রাজনীতি যেমন আপনি অন্যভাবে দেখছেন। আমি হ্যাঁ, অন্যভাবে তো নিশ্চয়ই দেখছি যে এই জায়গাটা হচ্ছে যে এখানে রাজনীতিতে ধরেন পেশির ভূমিকা, অর্থের ভূমিকা, রাজনীতি যদি মানে ব্যাপকভাবে দুর্বৃত্তায়িত হয়ে যায়, তখন কিন্তু এখানে আপনি যখন বলবেন যে এনারা ভালো ভালো কথা বলেন, এনারা কিন্তু কিছু পারবেন না। মানে মানুষ মনে করছে যে তার পক্ষে আসলে এই যে দুর্বৃত্তায়িত পুরো ব্যবস্থা, এটাকে আসলে বাতিল করা কিংবা এটাকে প্রতিরোধ করা, এটা তার পক্ষে সম্ভব হয় না। মানুষ অসহায়ত্ব বোধ করতে থাকেন এবং এই দুর্বৃত্তায়িত ব্যবস্থার অধীনস্থ হয়ে পড়েন। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে, যার ফলে মানে এই যে ধরেন মানুষের দিক থেকেও কিন্তু এর বিরুদ্ধে একটা যখন স্বাভাবিক পথে আর প্রতিরোধটা সম্ভব হয় না, তখন অস্বাভাবিক পথে মানুষ। মানে এটা কেন বললেন যে স্বাভাবিক পথে প্রতিরোধ হচ্ছে না বা এটা রুদ্ধ হয়ে গেছে, এটা কেন বললেন? এটা আপনি প্রথমত যে কারণে, আবার একই কথা তো পুনরাবৃত্তি করার দরকার নেই, বললাম যে এখানে রাজনীতিতে পেশি, কি বলে, টাকা, নানান ধরনের প্রশাসন কিংবা ক্ষমতাকে একচেটিয়া করে ফেলা এবং দুর্বৃত্তায়িত অবস্থা, মানে তার মানে অস্বাভাবিক পথ বেছে নিচ্ছে না, এটার প্রতিক্রিয়ায়। যেমন ধরেন এই ধরনের শাসনকে কি বলা যায়? এই ধরনের এই যে ফ্যাসিস্টরা যখন বড় বড় ফ্যাসিজম কায়েম করেছে, সেখানে কিন্তু আমরা দেখি ফ্যাসিজমও তো একটা আদর্শ, সেই আদর্শ আপনি প্রত্যাখ্যান করেন, কিন্তু সেটাও একটা আদর্শ। আপনি যেমন জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করছেন, সে কারণে দেখা যাচ্ছে যে এই যে জঙ্গিবাদও এক ধরনের ফ্যাসিবাদী, ধর্মীয় ফ্যাসিবাদকে কাজে লাগাচ্ছে। আবার অন্য ধরনের ফ্যাসিবাদ আমরা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় দেখেছি। যখন এই ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা, অর্থাৎ যেখানে মানুষের গণতান্ত্রিক স্পেস অনেক কম, সেখানে সাধারণভাবে আদর্শিক রাজনীতির স্পেসও
কমে আসবে। যে আদর্শ আপনি জনগণের পক্ষে কিংবা গণতন্ত্রের পক্ষে, বহু মানুষকে মানে তার শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, বহু মতের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে বললেন, সেই জায়গা যে কোনো ধরনের ধর্মীয় কিংবা জাতীয়তাবাদী ফ্যাসিবাদী যে কোনো প্রবণতারই সাথে সেটা একটা সাংঘর্ষিক। সেটার কি প্রতিফলন এখন হচ্ছে? এখন যেটা মুশকিল হচ্ছে যে আমাদের দেশের ৪৪ বছরে যে সমস্যাগুলো হয়েছে, ছোট করে হ্যাঁ সংক্ষেপে এটাই বলবো যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ এটা গণতান্ত্রিক পরিসরকে মানে আরো বড় করার বদলে এটা সংকুচিত করেছে এবং ক্রমাগত ক্ষমতার একটা একচিটিয়াকরণ তৈরি হয়েছে। এর ফলে যেটা হয়েছে আদর্শিক রাজনীতির জায়গা সংকুচিত হয়ে গেছে। এইখানেই কিন্তু নানান ধরনের মানে এর নিদান হিসেবে নানান ধর্মীয় ফ্যাসিবাদী একটা মানে আদর্শ এখানে আমদানি হচ্ছে এবং সেগুলো জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাকে অ্যাড্রেস না করলে আমার মনে হয় না যেখানে আসলে এই ধরনের জায়গাগুলোকে মোকাবেলা করা। মানে আপনি বলছেন যে শুধু বিএনপি বা জামাতকে দোষ দিয়ে বিএনপি জামাত এই দায় থেকে কোনো অংশেই মুক্ত নয়। বিএনপি জামাত এখানে বহুবার ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রের একচিটিয়াকরণের ক্ষমতার একচিটিয়াকরণের কোনো ক্ষেত্রে তারা মানে পিছপা হয়নি। এই সমস্ত একচিটিয়া ক্ষমতা তারা ব্যবহার করেছে। তারা এই ধরনের রাজনীতিতে গণতান্ত্রিক পরিসরকে তারাও নানানভাবে সংকুচিত করেছে এবং সেইটা করে এখন হয়তো তারা একটা সেই সংকুচিত ক্ষমতার মানে আছে। জামাত ইসলামীর কথাটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট জায়গা থেকে বিবেচনা করতে হবে। জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে ৭১ সালে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ফলে জামাত রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের পলিটির মধ্যে আসলে জামাত ইসলামী নামে কোনো দলের অস্তিত্ব থাকার কথা নয় এবং রাষ্ট্র যদি ঠিক মতো কায়েম হয় তাহলে সেদিক থেকে এই জামাত ইসলামী নামে বাংলাদেশে কোনো দল এখনো যে আছে এটা আমাদের শাসক দলগুলোর ব্যর্থতার প্রকাশ। আচ্ছা আমি আপনার কাছে শুনবো জনাব ইকতেদার আহমেদ। ইকতেদার আমার সামনে একটু সুবিধা হবে আপনার কাছে, আমি একটু ছোট করেই বলে আমরা আরেকটু বিরতিতে যাব, উনি বলতে সুবিধা হবে। এই যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আমরা যখন বলি, আমি একটা উদাহরণ দিই। ভারতবর্ষের ভারত যখন প্রথম যাত্রা শুরু করলো তখনকার প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বল্লভভাই প্যাটেল আর আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর। আচ্ছা, এই তিনজন মিলে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে চরমপন্থীর বিরোধিতার সম্মুখীন হওয়ার জন্যে আরএসএর একটা পত্রিকা ছিল অর্গানাইজার আর কমিউনিস্ট পার্টির একটা পত্রিকা ছিল ক্রসরোডস। এই দুটো জার্নালিকে নিষিদ্ধ করা হলো। যখনই নিষিদ্ধ করা হলো তখনই তার আদালতে শরণাপন্ন হলেন এবং ভারতের প্রথম সংবিধানের সংশোধনী আনলেন এই তিন পণ্ডিত জওহরলাল নেহরু আর যাদের দুজনের কথা বললাম বি আর আম্বেদকর এবং বল্লভভাই প্যাটেল। প্রথম সংশোধনী আনলো কিন্তু এই প্রেক্ষাপটে। মানে আপনি বলছেন যে কোনো মত আপনি কোন ক্ষেত্রে প্রকাশ করা যাবে না বা এটারও একটা সীমাবদ্ধতা আছে। ফ্রান্সে, আজকে আমেরিকাতে, আজকে বিভিন্ন দেশে, উন্নত দেশে যেখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে বলা হচ্ছে, যেখানে নির্বাচন ব্যবস্থা ঠিকমতো চলছে বলে বলা হচ্ছে, সেখানে কেন এই হামলাগুলো হচ্ছে? আচ্ছা, আপনার কাছে আসবো জনাব ইকতেদার আহমেদ, আপনার কাছে আসবো তার একটা বিরতি। প্রিয় দর্শক থাকুন এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গে। বিরতির পর আমরা শুনবো জনাব ইকতেদার আহমেদের কথা। আপনারা দেখছেন এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল। যে আলো জেগে ওঠে আঁধার, গ্রাম থেকে শহর, মুখরিত চায়ের আসর, জেগে ওঠে শৈশব, মমতায় বেড়ে ওঠে আগামী, জেগে থাকে স্বপ্ন, জেগে থাকে উৎসব, ব্যস্ত বাজার, ফসলের হাসি, জেগে থাকে পরিশ্রমী হাতে আলোকিত ভবিষ্যৎ। সুপারস্টার লাইটিংস, যে আলোয় জেগে থাকে দেশ। ক্রেজি না, মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, নো, নট অ্যালাউড। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। 5টি ন্যাচারাল অয়েল সমৃদ্ধ সানসিল্ক ব্ল্যাক শাইন চুলকে দেয় লং লাস্টিং শাইন। ইটস অ্যালাউড, তো শাইন করো দিন থেকে রাত পর্যন্ত। আমার ছেলে জুনিয়র সাকিব ধুলো ময়লা উড়িয়ে ইনিংস তো শেষ করবেই। ইনিংস যেখানে শেষ, আমার ইনিংস সেখানে শুরু। ইনিংসের স্ট্রাইকে সূর্য ডিটারজেন্ট পাউডার, তৃণফল সমৃদ্ধ লেবু শক্তি নিয়ে এলো সূর্য ডিটারজেন্ট পাউডার। সূর্য ডিটারজেন্ট পাউডার, তোমার ছোঁয়ায় নতুন কাপড়। আমি সেই সুপার হিরো। এত নার্ভাস। হিরো হতে ওরা এসেছিল নিজেদের প্রমাণ করতে। You should not be part of this show. I'm flattered. কিন্তু এখানেই শেষ নয়, সিনেমা মাত্র শুরু। হিরো হওয়া, নিজেকে প্রমাণ করা এত সহজ না, পাড়ি দিতে হবে বহু পথ। বাধা
আসুক যতই, নিজেকে প্রমাণ করতে ওরা হচ্ছে রেডি। ওদের নিয়ে শুরু হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মেন চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি। দেখতে চোখ রাখুন নিয়মিত 29 জুলাই থেকে প্রতি শুক্র ও মঙ্গলবার রাত 9:35 কি কানবো স্যার, হাটে যাবো না? ঘরে বসে বানানোর সর্বরোগের বড়ি বেচবো না? ওইসব বক্কি চুক্তির দিন শেষ। কাও কি তাহলে বেচবাটা কি? কমিউনিটি ক্লিনিক বেচবো। হ্যাঁ ভাই, কমিউনিটি ক্লিনিক। জনগণ দিয়েছেন জমি, আর সেখানে যা কিছু দরকার সব দিয়েছেন সরকার। জ্বর-জারি, সর্দি, কাশি, ডায়রিয়া, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা, যাবতীয় টিকাটুকি, বুকে কষ্ট, মাজায় ব্যথা, পেটে ব্যথা, পুষ্টি, পরিবার পরিকল্পনা, যাবতীয় রোগ বালাইয়ের পরামর্শ ভরসা এই কমিউনিটি ক্লিনিক। জরুরি প্রয়োজনে উপজেলা হাসপাতালে রেফার করা হয় এইখান থেকে। ভাই আমার একটা কমিউনিটি ক্লিনিক দেন। ব্যাককল কোহানকার। আমার কাছে না, বাড়ির কাছেই পাবেন কমিউনিটি ক্লিনিক। দিন বদলের সোনালী ঝিলিক। সুস্বাস্থ্যের প্রয়োজনে কমিউনিটি ক্লিনিকে আসুন। শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিম বার। এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র এক ঘষাতেই। ছাই বা গুঁড়া সাবানের তুলনায় ভিম বার থালা বাসনের তেল চর্বি পরিষ্কার করে দ্রুত এবং সহজে। এক ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভীম। ভিম বার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। এখন এটা প্রমাণিত যে বিশ্বের যে কোনো বাথ সোপের তুলনায় স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ অনেক বেশি উন্নত ও কার্যকরী, কারণ স্যান্ডেলিনাই দেয় বিশ্বের সেরা স্যান্ডেলউড এক্সট্র্যাক্টের মন মাতানো সুগন্ধ এবং গ্রেড 1 সাবানের সর্বোচ্চ নিশ্চয়তা। আর তাই তো আপনি পান রূপচর্চায় সেরা অনুভূতি, সেরা কোয়ালিটি আর সেরা ফ্রেগ্রেন্সের সেরা গ্যারেন্টি। স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ, রূপচর্চায় আভিজাত্য। বলো তো, কেশের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? বেসন লাগিয়েছো নিখুঁত উজ্জ্বলতা পেতে, কিন্তু দরজা পর্যন্ত যেতেই উজ্জ্বলতা গায়েব। কেন? ঘরোয়া ব্যবস্থা ঘর পর্যন্তই চলে, বাইরে নয়। এর জন্য চাই ফেয়ার অ্যান্ড লাভলি, আমাদের সব সময়ের সেরা উজ্জ্বলতা। এখন থেকে বেসন নয়, সেরা উজ্জ্বলতা। যে আলো জেগে ওঠে আঁধার, গ্রাম থেকে শহর, মুখরিত চায়ের আসর, জেগে ওঠে শৈশব, মমতায় বেড়ে ওঠে আগামী, জেগে থাকে স্বপ্ন, জেগে থাকে উৎসব, ব্যস্ত বাজার, ফসলের হাসি, জেগে থাকে পরিশ্রমী হাতে আলোকিত ভবিষ্যৎ। সুপারস্টার লাইটিংস, যে আলোয় জেগে থাকে দেশ। রিয়ার সাথে লাঞ্চ। হাই রিয়া। রাহুল, তুই হাত ধুয়েছিস? মা বলেছে পুরো 1 মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুতে, তা না হলে জীবাণু থেকে যায়। ধুতে থাকো, ধুতে থাকো, ধুতে। এই বান্টি, তোর সাবান স্লো নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ, মাত্র 10 সেকেন্ডে। সাধারণ সাবান যেখানে 1 মিনিট নেয়, সেখানে লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় 10 সেকেন্ডে। You are my sweet morning, sweet morning, sweet morning. তিব্বত লাক্সারি টালকাম পাউডার। My sweet morning. লাড্ডু খেয়েছো? মা, পেট ব্যথা। আরো খাও লাড্ডু। এক্সকিউজ মি, লাড্ডু আমি বানিয়েছি, প্রবলেম এখানে। আর রক্ষা করবে লাইফ বয়। পেট ব্যথা কানেকশন কি? ডক্টরের থেকে শোনো, জীবাণু এখান থেকে এখানে আর পরে পেট ব্যথা। এই জন্যে লাইফ বয়, 10টা ইনফেকশনের জীবাণু, একটা সুরক্ষা। সো সুইট। লাড্ডু। যে আলো জেগে ওঠে আঁধার, গ্রাম থেকে শহর, মুখরিত চায়ের আসর, জেগে ওঠে শৈশব, মমতায় বেড়ে ওঠে আগামী, জেগে থাকে স্বপ্ন, জেগে থাকে উৎসব, ব্যস্ত বাজার, ফসলের হাসি, জেগে থাকে পরিশ্রমী হাতে আলোকিত ভবিষ্যৎ। সুপারস্টার লাইটিংস, যে আলোয় জেগে থাকে দেশ। আপনারা দেখছেন SSG মাই টিভি রাউন্ড টেবিল। শেষবারের মতো আবারও স্বাগত SSG মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আমরা কথা বলছি রাজনীতিতে আদর্শ এই বিষয়ের উপর। জনাব ইকতেদার আহমেদ, আপনি বলেছেন যে গণতন্ত্র যদি নির্বিঘ্ন থাকে তাহলে এই ধরনের জঙ্গিবাদী কার্যক্রম অনেকটা কমে যাবে, কিন্তু সেইটা দিয়ে কি আসলে আমরা সমস্যার সমাধান করতে পারবো? ধরনের একটা কথা আছে যে আপনার একটা দেশে যদি সামাজিক ন্যায় বিচার থাকে, এটা কিন্তু অনেক কিছু রোধ করতে পারে। তারপরে আপনাকে দেখতে হবে যে মানে একটা দেশের জনগণের সরকারের নিকট বা রাষ্ট্রের নিকট প্রত্যাশা কি, জনগণ কি চায়। জনগণ চায় হলো যে কাঙ্ক্ষিত সেবা পাবে এবং দুর্নীতিমুক্ত উন্নয়ন, এই দুইটা জিনিস তো জনগণ চায়। তো এখন আমরা কি এই যে কাঙ্ক্ষিত সেবা জনগণ কি পাচ্ছে? আপনি কি দুর্নীতিমুক্ত
এই উন্নয়ন কি হচ্ছে? কিছুদিন আগে আমাদের এই যে অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি করলেও আমরা দুর্নীতি নির্মূলে সফলতা পাইনি। আর দুদকের যে এই বর্তমান যিনি চেয়ারম্যান, উনি বলেছেন যে বাংলাদেশে এমন কোনো বিভাগ নাই যেখানে দুর্নীতি শতভাগ না। এখন যে দুর্নীতি পরিমাপের বিশ্বব্যাপী কিন্তু দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে হলো যে বলা হয় সংখ্যানুপাতিক, আর একটা হচ্ছে হলো আপনার হচ্ছে হলো অর্থানুপাতিক। সংখ্যানুপাতিক হচ্ছিল একটা বিভাগে যদি 100 জন কর্মকর্তা থাকে, তার যদি 70 ভাগ যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে ওখানে দুর্নীতি হচ্ছিল 70%। আর যেটা হচ্ছিল অর্থানুপাতিক, সেটা হচ্ছিল যে একটা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী বাৎসরিক সরকারের নিকট থেকে যে বেতন ভাতা পায়, ওই বিভাগের যদি শতকরা 10 ভাগ কর্মকর্তারাও যদি দুর্নীতি যদি ওই অর্থের দ্বিগুণ বা 3 গুণ বেশি হয়, তাহলে সেখানে দুর্নীতি হচ্ছিল ততভাগ। তাহলে আপনি যদি আমাদের যে এই অর্থনৈতিক যে সূত্রটা, সেটা যদি আমরা অর্থানুপাতিক যে সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা কিন্তু ঠিক যে বাংলাদেশে এমন কোনো বিভাগ নাই যেখানে শতভাগ দুর্নীতি নাই। এটা কি গণতন্ত্রের কারণে হচ্ছে আপনি বলছেন? এখন আপনি দেখেন না, এখন জবাবদিহিতা না থাকার কারণে হচ্ছে। এখন যদি আপনি ফ্রান্সে বা ব্রিটেনে সেখানে তো গণতন্ত্র আছে, সেখানে ওদের অভ্যন্তরীণ বৈশ্বিক কারণে হচ্ছে। ফ্রান্সে যেটা হচ্ছে এটা হচ্ছিল তাদের হচ্ছিল বৈদেশিক নীতির কারণে সেই সকল দেশের সমস্যা হচ্ছে, তার কিন্তু অভ্যন্তরীণ নীতির কারণে হচ্ছে না। সেখানে যে সরকার ব্যবস্থা যেটা, সেখানে কিন্তু নির্বাচন কিন্তু নিয়মিত হচ্ছে এবং যে নির্বাচন হচ্ছে এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এবং জনমতের প্রকৃত প্রতিফলনে সরকার গঠিত হচ্ছে। আপনি ফ্রান্স বলেন বা ইউকে বলেন বা জার্মানি বলেন বা আমেরিকা বলেন, ওদের গণতন্ত্র আর আমাদের যে এই বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো ওই গণতন্ত্রের সঙ্গে আমার গণতন্ত্রকে আপনি তো তুলনা করলে হবে না। আর আরেকটা জিনিসও কিন্তু আপনি যদি এখন আপনি যদি ধরেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি করতে পারেন, তাহলেও কিন্তু বাংলাদেশের কোনো আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, ওদের পক্ষে কিন্তু এককভাবে সরকার গঠন সম্ভব না। এটা করতে পারলেও কিন্তু আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা তো আমরা করছি না। তো আপনাকে দেশের সমস্যা কি সেটা বুঝতে হবে এবং ওটা বুঝে তারপরে আপনাকে হয়েছিল সম্মিলিত প্রয়াস নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এখন আপনি যদি বিচ্ছিন্ন প্রয়াস নেন বা একটা দল যদি খণ্ডিত প্রয়াস নেয়, সেখানে কিন্তু আপনার যে সমস্যার সমাধান হবে না। আমি শেষ করে দিচ্ছি, আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত দেখেন, যে কোনো জাতীয় ইস্যুতে দেখা গিয়েছে যে তাদের সকল রাজনৈতিক নেতা এক মঞ্চে উপবিষ্ট হয়, আমরা কেন পাচ্ছি না? এরপর আপনি বলি যে আমাদের দেশে তো মূল বিরোধ নির্বাচন নিয়ে, তো আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, এই কোনো নির্বাচনই কিন্তু বিরোধী দলের যারা নির্বাচনে পরাভূত হয়েছে বা বিজিত দলের কাছে গ্রহণযোগ্য হয় নাই। তাহলে গণতন্ত্রের একটা প্রতিষ্ঠিত নীতি হচ্ছে হলো যে নির্বাচনে পরাভূত দল বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানাবে। ওই কালচারে কি আমরা প্রবেশ করতে পেরেছি? যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই যে আমরা যে এই যে গণতন্ত্রের কথা বলি, আমরা মুক্ত চিন্তার কথা বলি, এগুলো হচ্ছে হলো যে আপনার ওই যে কাগজে কলমে আবদ্ধ থাকবে, এটার বাস্তব যে প্রয়োগ সেটা আপনি দেখতে পারবেন। আপনি কি মনে করেন যে নির্বাচনী গণতন্ত্রে আমাদের আদর্শচ্যুত হয়েছে? নির্বাচনী গণতন্ত্র নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে এবং ইকতাদার সাহেবের কথা আমি অনেকখানি সেইখানে স্খলন হয়েছে কিনা আমাদের, কিন্তু স্খলন তো থাকবেই, নানান কারণে হয়েছে এবং অধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। এবং এটার জন্য যে সংকটনের যে সাহসিকতা, সেই সাহসিকতা তৎকালীন বিরোধী দল, বিশেষ করে বিএনপির নেতৃত্বে যে দলটি, সেই জোটটি দেখাতে পারেনি। আর আপনার সাথে যদি জঙ্গিবাদের দলটি থাকে কিংবা যুদ্ধ অপরাধের যারা অভিযুক্ত তাদের দলটি থাকে, আপনি সেই কাজটি করতে পারবেন না। এই যে এবং জাতীয় যে ভাবাদর্শের যে রাজনীতি, সেই রাজনীতি আপনি করতে চান না বলে আপনি এখনো পর্যন্ত চিন্তা করছেন জামাত ইসলামকে সাথে নিয়েই আপনি রাজনীতি করবেন। যে কারণে আজকের বাংলাদেশের মানুষ কিন্তু এই যে আপনার গুলশানের ঘটনার পর থেকে আজকে দেখছেন মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং সর্বস্তরের মানুষের মধ্যে জাগরণ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গত পরশু আপনার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যখন ছাত্র, শিক্ষক, কর্মচারী, অফিসাররা নেমে গিয়েছে, তখন বিশ্ববিদ্যালয়ের বাইরে এক রিক্সাওয়ালা বলছে যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেন না। তখন আর কয়েকজন রিক্সাওয়ালা বলছে কেন, বলে জঙ্গিদের বিরুদ্ধে ছাত্ররা নামছে। তখন বলছে এইবার জঙ্গিদের খবর আছে। আচ্ছা, আওয়ামী লীগ বলছে জনগণের ঐক্য হয়ে গেছে, আবার বিএনপি বলছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করতে হবে। আপনি বুঝতে হিসেবে না, একজন নাগরিক হিসেবে বিবেচনা করে দেখুন তো, মানুষের মধ্যে যে সচেতনতা এসেছে, মানুষের মধ্যে যে বোধোদয় ঘটেছে, মানুষের মধ্যে যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে আচরণ তারা প্রমাণ করেছে, ঐক্য কি হয়নি? কিন্তু সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো ঐক্যবদ্ধ প্রয়োজন আছে। আমি তো মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আমার ঐক্য হতে হবে। আমার বেজলাইন তো মুক্তিযুদ্ধ, আমার অবিনাশী চেতনা মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তার সাথে তো আমার কোনো ঐক্য হতে পারে না। এবং বাংলাদেশে দুটি মাত্র রাজনৈতিক দল এটার বাইরে রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত ইসলাম।
আপনি কি জামাত ইসলামকে বাদ দিয়ে কি বিএনপি কোনো কার্যক্রমে আসবে? এই নির্বাচনের গণতন্ত্রের কথা বলা হয়, নির্বাচনে কি নির্বাচনের 5 দিনের আগে বর্তমান প্রধানমন্ত্রীকে তিনি বলেননি আসেন আমরা আলাপ করি, আসেন আমরা নির্বাচনী ফর্মুলা বের করি, আসেন আমরা কি পদ্ধতি নির্বাচন করব, আসুন। এই বিষয়ে বিএনপির কেউ থাকলে হয়তো শোনা যেত জনাব জনাব। আমি কয়েকটা কথা বলি, নিশ্চয়ই আপনি আমাকে সময় দিবেন না। প্রথমত এই যে ফ্রান্সে কিংবা আমেরিকাতে কিংবা ইউরোপে মানে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলোতে গণতন্ত্র আছে, এটা নেই। দুটো কারণ বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না। একটা তাদের নিশ্চয়ই যে তাদের ফরেন পলিসি কিংবা বৈদেশিক নীতি, আন্তর্জাতিকভাবে তাদের যে ভূমিকা, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা। দ্বিতীয়ত হচ্ছে তাদের অভ্যন্তরীণ ক্ষেত্রেও তাদের অভিবাসী যে নীতি, অভিবাসন নীতি এবং অভিবাসীদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, যে ধরনের সেগ্রিগেশন, সেগুলো একটা বড় আকারের ভূমিকা পালন করছে। এবং এই সমস্ত দেশগুলোর অভ্যন্তরীণ সমস্যাগুলো কি, সেটা কিন্তু তাদের দেশের যারা বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দল, গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি, তারা কিন্তু নানানভাবে সেটাকে ব্যাখ্যা করছেন। এবং আমার মনে হয় যে সেই সব দিকেও মনোযোগ দেওয়ার জায়গা করে। জাপান একটা আন্তর্জাতিক পুরো পরিস্থিতির মানে একটা কি বলে প্রতিক্রিয়া কিংবা তার খপ্পরের মধ্যে পড়েছে আর কি, মানে আন্তর্জাতিক পরিস্থিতির কবলে মধ্যে তারা আছে। এইখানে যেটা মানে জরুরি বিষয় বাংলাদেশের ক্ষেত্রে যে কথাটা বলা দরকার, সেটা হচ্ছে যে আইনের শাসন, ন্যায় বিচার, গণতান্ত্রিক একটা নির্বাচনী ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের মধ্যে যে ক্ষমতার পৃথকীকরণ এবং ভারসাম্য, যাতে মানুষ সেখানে আশ্রয় পায়, রাষ্ট্র এবং সরকার একাকার না হয়ে যায়, এই জায়গাগুলো অত্যন্ত জরুরি। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার শর্ত। এখন এই ডেমোক্রেটিক পলিটি যদি না থাকে, যেখানে সকল রাজনৈতিক দলগুলো নিজেদের অংশীদার ভাববে, তখন কিন্তু জাতীয় ঐক্যটা তৈরি করা যায় না। মানে জাতীয় ঐক্য তৈরি করতে গেলে প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অংশীদার কিনা সবাই, সেই জায়গাটা তো প্রতিষ্ঠা করতে হবে। সেটা না করে যে কোনো ইস্যুতেই বলেন জাতীয় ঐক্য আশা করাটা সোনার পাথরবাটি হয়ে যায়। কাজেই আমরা এই ধরনের এই যে আমাদের দেশে আইনের শাসন, ন্যায় বিচার বলতে গেলে নিঃসন্দেহে 1971 সালে সূচনা বিন্দু থেকে শুরু করতে, এবং সেক্ষেত্রে যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাতের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গা থেকে ধরে নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আনতে হবে। এবং নির্বাচন নাই বাংলাদেশে, নির্বাচন হয় না, এবং এখানে একচেটিয়া হয়ে যায়, এবং এখানে জনগণ ভোট দিতে পারে না। এটা যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সত্য। আজকে আমাকে একজন প্রশ্ন করছিল এক সাংবাদিক, যে ছাত্রদের ক্ষেত্রে এখন কোনো ক্যারিজমেটিক লিডার নাই কেন? আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকেই তাকান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তো তেমন কোনো অধিকারই নাই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে কোনো নির্বাচন হয়েছে? এই 44 বছরে 6টা নির্বাচন হয়েছে। কোনো এই গণতান্ত্রিক শাসন 91 সাল থেকে একটি নির্বাচন হয় না। এবং নির্বাচন হলে যে অবস্থাটা হতো, যে হলগুলোতে যদি ছাত্ররা মেধার ভিত্তিতে থাকতো, প্রশাসন যদি কার্যকর হতো, তাহলে আজকে যে অবস্থাটা হতো, ছাত্রদের যে বিরাট অংশগ্রহণ বাড়তো। আজকে ডাকসু নির্বাচন দিয়ে দেখেন ছাত্রদের যে বিরাট অংশগ্রহণ আসে, জঙ্গিবাদ অনেক প্রান্তিক জায়গায় চলে যাবে। কাজেই এই সব জায়গা তৈরি হচ্ছে না কেন? কারণ মূল জায়গায় আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাটা নেই। এই প্রশ্নটা তুলতে হবে যে আদর্শিক রাজনীতি মানে যদি ক্ষেত্রটাকে সম্পূর্ণ সংকুচিত করে দেওয়া হয়, তাহলে নানান ধরনের ফ্যাসিস্ট আদর্শের রাজনীতি বিকাশ ঘটবে। সেটা আমাদের মানে আজকে রুখতে হবে, এবং বাংলাদেশকে সেই জায়গা থেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। অক্টোবর নির্বাচনের পর, এক লাইনে খুব ছোট নির্বাচনের পর বাংলাদেশে ওই 2001 সালে 1 অক্টোবর পর থেকে প্রায় ধরতে গেলে 3 বছর বাংলাদেশে যে মানুষ হত্যা করা হয়েছে, আপনি যে 21 আগস্টে গ্রেনেড হামলাকে আপনি কোন এটা কি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করবেন না? আচ্ছা, কিন্তু আদর্শিক রাজনীতির জায়গাটা কমে গেছে কিনা? বাংলাদেশে 5টি জায়গায় বোমা হামলা হয়েছে, এটা কি এই আশকারাটা কে দিয়েছে? এই যে আশকারার বিষয়টি, আপনি শীল পরিবারের বাসখালীতে আপনি 18 জন সদস্যকে আগুনে দাও দাওকে জ্বালিয়ে দিয়েছেন। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো জাতি জানতে চায়। এটা কোন গণতন্ত্র সংকটের কারণে হয়েছে? জনাব ইকতিদার আহমেদ, শেষ কথাটি বলুন। আমাদের দেশে যে আপনার যে কোনো মামলার ক্ষেত্রে বা যে আপনি যদি যে কোনো সমস্যায় পড়েন, সেটার মূল হচ্ছিল যে আপনাকে তদন্ত করে এটার কারণ উদ্ঘাটন করতে হবে। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে আপনি মামলার ক্ষেত্রেই বলেন বা অন্য কোনো বিপর্যয়ের ক্ষেত্রে বলেন, আপনার কিন্তু তদন্ত হয় না। এবং এদেশে যে বঙ্গবন্ধু যে হত্যা হলো, বঙ্গবন্ধু হত্যা পরবর্তীত ওনার যে এই যে হত্যাকাণ্ডের বিচার হলো, কিন্তু এখানে তো একটা তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন ছিল যে কেন এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। অনুরূপ যে জিয়া রহমান উনি তো রাষ্ট্রপতি ছিলেন, উনি হত্যাকাণ্ড পরবর্তীও কিন্তু যে সাংবাদিক ট্রাইব্যুনালে তাদের বিচার হয়েছে, কিন্তু এই যে এই কোনো ধরনের সিভিল তদন্ত মানে এটাও যেটা ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে হয়েছে অন্যতম কারণ, যেটা মনে করছেন আপনি কেনেডি যখন অ্যাসাসিনেটেড হলো, সেখানেও কিন্তু তারা কিন্তু বিচারও করেছে, আবার আরেকটা যে তদন্ত কমিশন আদর্শহীনতার এটা হচ্ছে অন্যতম কারণ। আমি শেষ করছি। আপনি যদি যে কোনো ঘটনা তদন্ত, যে কোনো ঘটনা পরবর্তী আপনার তদন্ত যদি বস্তুনিষ্ঠ যদি না হয়, তাহলে তো ঘটনার প্রকৃত কারণ আপনি উদ্ঘাটন করতে পারবেন না। এবং প্রকৃত কারণ উদ্ঘাটন না করতে পারলে আপনি সমস্যা যেখানে সমস্যা সেখানে থেকেই যাবে। অসংখ্য ধন্যবাদ। সংগঠন ক্রিয়াশীল, অসংখ্য ধন্যবাদ। না, তবে আমি একটা আপনার
এই যে জঙ্গিবাদের যারা 29টি সংগঠন যে ক্রিয়াশীল বাংলাদেশে, তারা সবগুলো জামাত ইসলাম থেকে এসেছে। তদন্তের প্রয়োজন আছে কি নাই? না, এই বিষয়ে আমরা বিস্তারিত ভবিষ্যতে আলোচনা করব। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা এখন বন্যা আক্রান্ত, সেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গে এবং সিরাজগঞ্জে মানুষের যে দুর্দশা, সেখানে নিশ্চয়ই তারা প্রয়োজনীয় যে ত্রাণ এবং অন্যান্য পুনর্বাসনের কার্যক্রম সেগুলো দ্রুত হাতে নেবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছেন যে শেষ হইয়াও হইল না শেষ। যে বিষয়ে আলোচনা করছিলাম এটা অনেক বড় বিষয়, রাজনীতিতে আদর্শ। এখন আসলে ক্ষমতা না আদর্শ, এই প্রশ্নটি কিন্তু অনেক বড় প্রশ্ন। আর এখান থেকে উত্তরণের কি উপায়, এটা আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার। আমরা নিশ্চয়ই আগামী দিনে এই বিষয়ে আলোচনা করব। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ যদি মনে করেন যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চলবে তাহলে চলবে, আর যদি মনে করেন যে না আদর্শ আমাদের প্রয়োজন তাহলে সেটাই হবে। জনগণ কি মনে করছেন এবং জনগণ কতটা শক্তিমত্তা নিয়ে দাঁড়াতে পারবেন সেটাই হলো বড় বিষয়। ধন্যবাদ, ভালো থাকুন। আবারও দেখা হবে এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে।